যাসনে তোরা, যাসনে রে কেউ ছাতি ফাটার মাঠে, সেইখানে এক ডাইনি বুড়ি তাজা রক্ত চাটে। ঠিক ধরেছেন, আজকের গল্প ডাইনি। বরাবরের মতোই কালো মরিচ ইউটিউব চ্যানেলের সাপ্তাহিক আয়োজন মঙ্গল যাত্রায় আপনাদের সঙ্গে আছি আমি মাসুদ আলম নায়ক। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্প বিখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনি। বিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1898 সালের 23 জুলাই। বিশিষ্ট এই সাহিত্যিক তার সাহিত্যকর্মের জন্য অসংখ্য পুরস্কারে পুরস্কৃত হন। এই গুণী সাহিত্যিক 1971 সালের 14 সেপ্টেম্বর পরলোক গমন করেন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনি। কে কবে নামকরণ করিয়াছিল সে ইতিহাস বিস্মৃতির গর্ভে সমাহিত হইয়া গিয়াছে, কিন্তু নামটি আজও পূর্ণ গৌরবে বর্তমান। ছাতি ফাটার মাঠে জলহীন ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত প্রান্তরটির এক প্রান্তে দাঁড়াইয়া অপর প্রান্তের দিকে চাহিলে ওপারের গ্রামচিহ্নের গাছপালাগুলিকে কালো প্রলেপের মতো মনে হয়। সঙ্গে সঙ্গে মানুষের মন যেন কেমন উদাস হইয়া ওঠে। এপার হইতে ওপার পর্যন্ত অতিক্রম করিতে গেলে তৃষ্ণায় ছাতি ফাটিয়া মানুষের মৃত্যু হওয়া মোটেই অসম্ভব নয়, বিশেষ করিয়া গ্রীষ্মকালে। তখন যেন ছাতি ফাটার মাঠ নাম গৌরবে মহামারীর সমকক্ষতা লাভ করিবার জন্য লালায়িত হইয়া ওঠে। ঘন ধূমাচ্ছন্নতার মতো ধুলোর একটা ধূসর আস্তরণে মাটি হইতে আকাশের কোল পর্যন্ত আচ্ছন্ন হইয়া থাকে। অপর প্রান্তে সুদূর গ্রামচিহ্নের সীমারেখা প্রায় নিশ্চিহ্ন হইয়া যায়। তখন ছাতি ফাটা মাঠের সেই রূপ অদ্ভুত ভয়ঙ্কর। শূন্যলোকে ভাসে একটি ধূম্র ধূসরতা, নিম্নলোকে তৃণচিহ্নহীন মাটি, সদ্য নির্বাপিত চিতাভস্মের রূপ ও উত্তপ্ত স্পর্শ। ফ্যাকাশে রঙের নরম ধুলায় রাশি প্রায় 1 হাত পুরু হইয়া জমিয়া থাকে। গাছের মধ্যে এত বড় প্রান্তরটা এখানে ওখানে কতকগুলো খৈরি ও শেয়াকুল জাতীয় কণ্ঠগুল্ম। কোনো বড় গাছ নেই, বড় গাছ এখানে জন্মায় না। কোথাও জল নেই, গোটা কয়েক শুল্কগর্ভ জলাশয় আছে, কিন্তু তাহাতে জল থাকে না। মাঠখানির চারদিকে ছোট ছোট পল্লী, সবই নিরক্ষর চাষিদের গ্রাম। সত্য কথা তাহারা গোপন করিতে জানে না। তাহারা বলে কোনো অতীতকালে এক মহানাগ এখানে আসিয়া বসতি করিয়াছিল। তাহার ওই বিষের জ্বালায় মাঠখানির রসময়ী রূপ, বীজ প্রসবনী শক্তি পড়িয়া ক্ষার হইয়া গিয়াছে। তখন নাকি আকাশগুলোকে সঞ্চরমান
পতঙ্গ পক্ষীও পঙ্গী হইয়া ঝরা পাতার মতো ঘুরিতে ঘুরিতে আসিয়া পড়িত সেই মহানগরী গ্রামের মধ্যে। সে নাগ আর নেই, কিন্তু বিষ জর্জরতা এখনো কমে নাই। অভিশপ্ত ছাতি ফাটার মাঠ, তাহার ওই ভাগ্যদেশে ওই বিষ জর্জরতার ওপরে আর এক কোর দৃষ্টি তাহার ওপর প্রসারিত হইয়া আছে। মাঠখানার পূর্ব প্রান্তে দলদলির জলা, অর্থাৎ অত্যন্ত গভীর পশকিল জাতীয় জলাটির ওপরে রামনগরের সাহাদের যে আমবাগান আছে, সেই আমবাগানে আজ 40 বছর ধরিয়া বাস করিতেছে এক ডাকিনী, ভীষণ শক্তিশালিনী, নিষ্ঠুরকর একটা বৃদ্ধা ডাকিনী। লোকে তাহাকে পরিহার করিয়াই চলে, তবু 40 বছর ধরিয়া দূর হইতে তাহাকে দেখিয়া প্রতিটি অঙ্গের বর্ণনা তাহারা দিতে পারে। তাহার দৃষ্টি নাকি অপলক স্থির, আর সে দৃষ্টি নাকি আজ 40 বছর ধরিয়ায় নিবদ্ধ হইয়া আছে এই মাঠখানার ওপর। দলদলির উপরে আমবাগানের ছায়ার নিঃসঙ্গে একখানি মেটে ঘর। ঘরখানির মুখ ওই ছাতি ফাটা মাঠের দিকে। দুয়ারের সম্মুখে লম্বা একখানি খড়ে ছাওয়া বারান্দা। সেই বারান্দার স্তব্ধ হইয়া বসিয়া নিমেষহীন দৃষ্টিতে বিদ্ধ চাইয়া থাকে ওই ছাতি ফাটা মাঠের দিকে। তাহার কাজের মধ্যে সে আপন ঘর দুয়ারটি পরিষ্কার করিয়া গোবর মাটি দিয়া নিকাইয়া লয়। তাহার পর বাহির হয় ভিক্ষায়। 2-3টা বাড়িতে গিয়া দাঁড়াইলেই তার কাজ হইয়া যায়। লোকে ভয়ে ভয়ে ভিক্ষা বেশি পরিমাণেই দিয়ে থাকে। সেরখানিক চাল হইলে সে আর ভিক্ষা করে না, বাড়ি ফিরিয়া আসে। ফিরিবার পথে অর্ধেক চাল বিক্রি করিয়া দোকান হইতে একটু নুন, সরিষার তেল আর খানিকটা কেরোসিন তেল কিনিয়া আনে। বাড়ি ফিরিয়া আর একবার বাইর হয় শুকনো গোবর ও 2-4টা শুকনো ডালপালার সন্ধানে। ইহার পর সমস্ত দিন সে দাওয়ার উপর নিস্তব্ধ হইয়া বসিয়া থাকে। এমনই করিয়া 40 বছর সে একই ধারায় ওই মাঠের দিকে চাহিয়া বসিয়া আছে। বৃদ্ধার বাড়ি এখানে নয়, কোথায় যে সে বাড়ি সে কথাও কেউ সঠিক জানে না। তবে এ কথা নাকি নিঃসন্দেহ যে 3-4খানা গ্রাম একরূপ ধ্বংস করিয়া অবশেষে একদা আকাশপথে একটা গাছকে জ্বালাইয়া লইয়া যাইতে যাইতে এই ছাতি ফাটা মাঠের নির্জন রূপে মুগ্ধ হইয়া নামিয়া আসিয়া এইখানে ঘর বাঁধিয়াছে। নির্জনতা উহারা ভালোবাসে, মানুষের সাক্ষাৎ উহারা চায় না। মানুষ দেখিলেই যে তাহার অনিষ্ট স্পৃহা জাগিয়া ওঠে। এই সর্বনাশী লোলুপ শক্তিটা সাপের মতো লকলকে জীব বাহির করিয়া ফনা তুলিয়া নাচিয়া ওঠে। না হইল সে তো মানুষ। আপনার দৃষ্টি দেখিয়া সে আপনি শিহরিয়া ওঠে। বহুকালের একখানা আয়না, সেই আয়নায় আপনার চোখের প্রতিবিম্ব দেখিয়া তাহার নিজের ভয় হয়। ক্ষুদ্রতম চোখের মধ্যে পিঙ্গল 2টি তারা, দৃষ্টিতে ছুরির মতো একটা ঝকঝকে ধার, জরা কুঞ্চিত মুখ, স্তনের মতো সাদা চুল, দন্তহীন মুখ। আপন প্রতিবিম্ব দেখিতে দেখিতে ঠোঁট 2টি তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। সে আয়নাখানি নামাইয়া রাখিয়া দিল। আয়নাখানার চারদিকে কাঠের গেটটা একেবারে কালো হইয়া গিয়াছে, অথচ নতুন অবস্থায় কি সুন্দর লালচে রং, আর কি পালিশ হইয়া ছিল। আর
আয়নার কাজখানা ছিল রোদ চকচকে পুকুরের জলের মতো। কাজখানার ভিতর একখানা মুখ কি পরিষ্কার না দেখা যাইত। ছোট কপালখানিকে ঘিরিয়া একরাশ চুল, ঘন কালো নয়, একটু লালচে আভা ছিল চুলে। কপালের নিচে টিকল নাক, চোখ দুইটি ছোটই ছিল, চোখের তারা দুইটিও খয়রা রঙেরই ছিল। লোকেও সে চোখ দেখিয়া ভয় করিত, কিন্তু তাহার বড় ভালো লাগিত। ছোট ছোট চোখ দুইটি আরো একটু ছোট করিয়া তাকাইল, মনে হইতো আকাশের কোল পর্যন্ত এই চোখ দিয়া দেখা যায়। অকস্মাৎ সে শিউরিয়া উঠিল। নরুন দিয়া চেরা ছুরির মতো চোখে, বিজলির মতো এই দৃষ্টিতে যাহা কি তাহার ভালো লাগে তাহার আর রক্ষে থাকে না। কোথা দিয়ে যে কি হইয়া যায় সে বুঝিতে পারে না, তবে হইয়া যায়। প্রথম দিনের কথা তাহার মনে পড়িয়া যায়। বুড়া শিবতলার সম্মুখে দুর্গাশয়ের বাধাঘাটের ভাঙ্গারানার উপর সে দাঁড়াইয়াছিল। জলের তলে তাহার ছবি উল্টা দিকে মাথা করি দাঁড়াইয়া জলের ঢেউয়ে আঁকিয়া বাঁকিয়া লম্বা হইয়া যাইতেছিল। জল স্থির হইলে লম্বা ছবিটি অবিকল তাহার মতো 10-11 বছরের মেয়েটি হইয়া তাহার ওই দিকে চাইয়া হাসতেছিল। হঠাৎ বামুন বাড়ির হারু সরকার আসিয়া তাহার চুলের মুঠি ধরিয়া টানিয়া ছান ধাঁধানো সিঁড়ির ওপর তাহাকে আছাড় দিয়া ফেলিয়া দিয়াছিল। তাহার রূঢ় কণ্ঠস্বর সে এখনো শুনিতে পায়। হারামজাদি ডাইনি, তুমি আমার ছেলেকে নজর দিয়েছো? এত বড় পার, খুন করে ফেলবো হারামজাদিকে। হারু সরকারের সে ভয়ঙ্কর মূর্তি যেন স্পষ্ট চোখের ওপর ভাসিতেছে। সে ভয়ে চিৎকার করিয়া কাঁদিয়াছিল। ওগো বাবু গো, তোমার দুটি পায়ে পড়ি গো। আম দিয়ে মুড়ি খেতে জন্য তোর এতই লোভ হয়েছিল, তবে সে কথা বললে না কেন হারামজাদি? হ্যাঁ, লোভ তো তাহার হইয়াছিল, সত্যি হইয়াছিল। মুখের ভেতরটা জলে ভরিয়া পরিপূর্ণ হইয়াছিল। হারামজাদি, আমার ছেলেতে পেট বেদনায় ছটফট করছে। সে আজও অবাক হইয়া যায়, কেমন করিয়া এমন হইয়াছিল। কিন্তু এই যে সত্য, তাহাতে তো আর সন্দেহ নেই। তাহার স্পষ্ট মনে পড়িতেছে সে হারু সরকারের বাড়ি গিয়া অঝোর ঝরে কাঁদিয়াছিল আর বারবার বলিয়াছিল, হে ঠাকুর, ভালো করে দাও, ওকে ভালো করে দাও। কতবার সে মনে মনে বলিয়াছিল, দৃষ্টি আমার ফিরাইয়ে লইতেছি, এই লইলাম। আশ্চর্যের কথা, কিছুক্ষণ পরে পরে বারবার বমি করিয়া ছেলেটি সুস্থ হইয়া ঘুমাইয়া পড়িয়াছিল। ওকে একটি আম আর দুটো মুড়ি দাও দেখি। সরকার গিনি একটা ঝাঁটা তুলিয়াছিল, বলিয়াছিল, ছাই দেবো হারামজাদির মুখে। মা বাবা মোরা অনাথা মেয়ে বলে দয়া করি। যেদিন হারামজাদি আসে সেদিনই আমি ওকে খেতে দিই। আর ও কিনা আমার ছেলেকে নজর দেয়। ওর চোখের ওই দৃষ্টি থেকে বারবার আমার সন্দেহ ছিল। কখনো আমি ওর সাক্ষাতে ছেলেপুলোকে খেতে দিইনি। আজ আমি কুখাকে খেতে দিয়ে একটু ঘাটে গিয়েছি, আরও কখন এসে একেবারে সামনে দাঁড়িয়েছে। সে কি দৃষ্টি ওর! লজ্জায় বয়সে পালাইয়া গিয়াছিল। সেদিন রাত্রে সে গ্রামের মধ্যে কাহারো বাড়িতে শুইতে পারে নাই, শুইয়াছিল গ্রামের প্রান্তে ওই বৈরা শিবতলায়। অঝোর ঝরে সে সমস্ত রাত্রি কাঁদিয়াছিল আর বলিয়াছিল, হে ঠাকুর, আমার দৃষ্টিকে ভালো করে দাও ঠাকুর, না হয় আমায় কানা করে দাও। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস
মাটির মূর্তির মতো নিস্পন্দ বৃদ্ধার অবয়বের মধ্যে এতক্ষণে ক্ষীণ একটি চাঞ্চল্যের সঞ্চার করিল। ঠোঁট দুইটি থরথর করিয়া কাঁপিতে লাগিল। পূর্বজন্মের পাপের যে খোগুন নেই, দেবতার দোষই বাকি, আর সাধ্যই বাকি। বেশ মনে আছে, গৃহস্থের বাড়িতে সে আর ঢুকিবে না ঠিক করিয়াছিল। বাহির দুয়ার হইতে সে ভিক্ষা চাইত, গলা দিয়ে কথা যেন বাহির হইতে যাইত না। কোনো মতে বহু কষ্টে বলিত, দুটি ভিক্ষে পাই মা, হরি বল। কে রে তুই? বুঝি? খবরদার ঘরে ঢুকবি না, খবরদার। না মা, ঘরে ঢুকবো না মা। কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কি যেন একটা কিলবিল করিয়া উঠিত। এখনো ওঠে। কি সুন্দর মাছ ভাজার গন্ধ, বেশ বড় পাকা মাছের খানা বোধ হয়। এই এই হারামজাদি বেহায়া, উকি মারছে দেখ সাপের মতো। ছি ছি ছি, সত্যি তো সে উকি মারিতেছে। রান্নাশালার সমস্ত আয়োজন তাহার নরম চেরা ক্ষুদ্র চোখের এক দৃষ্টিতে দেখা হইয়া গিয়াছে। মুখের জিভের তলা হইতে ঝর্ণার মতো জল উঠিতেছে। বহুকালের গড়া জীর্ণ বিবর্ণ মূর্তি যেন কোথায় একটা নাড়া পাইয়া দুলিয়া উঠিল। ভাত ধরা শিথিল গ্রন্থি অঙ্গ প্রত্যঙ্গগুলি শৃঙ্খলাহীন অসম গতিতে চঞ্চল হইয়া পড়িল। অস্থিরভাবে বৃদ্ধা এবার নড়িয়া চড়িয়া বসিল। বাহাতে শীর্ণ দীর্ঘ আঙ্গুলগুলির নখাগ্র দাওয়ার মাটির উপর বৃদ্ধা হইয়া গেল। কেন এমন হয়, কেমন করিয়া এমন হয়, সে কথা সারা জীবন ধরিয়াও সে বুঝিতে পারা গেল না। অস্থির চিন্তায় দিশাহারা চিত্তের নিকট সমস্ত পৃথিবী যেন হারাইয়া যায়। কিন্তু সে তার কি করিবে? কেহ কি বলিয়া দিতে পারে? কি করিতে পারে? দ্রুহত পশু যেমন মরিয়া অকম্মাত গর্জন করিয়া ওঠে, ঠিক তেমনি ই শব্দ করিয়া অকস্মাৎ বৃদ্ধা মাথা নাড়িয়া ছনের মতো চুলগুলোকে বিশৃঙ্খল করিয়া তুলিয়া খাড়া সোজা হইয়া বসিল। ফোকলামারির ওপর মারি চাপিয়া ছাতি ফাটার মাটির দিকে নরুন চেরা চোখে চিলের মতো দৃষ্টি হানিয়া হাঁপাইতে আরম্ভ করিল। ছাতি ফাটার মাঠটা যেন ধোঁয়ায় ভরিয়া ঝাপসা হইয়া গিয়াছে। চৈত্র মাস, বেলা প্রহর শেষ হইয়া গিয়াছে। মাঠ ভরা ধোঁয়ার মধ্যে ঝিকিমিকি ঝিলিমিলির মতো কি একটা যেন ছুটিয়া চলিয়াছে। একটা ফুৎকার যদি সে দেয়, তবে মাঠের ধুলার রাশি উড়িয়া আকাশময় হইয়া যাইবে। ওই ধোঁয়ার মধ্যে জমাট সাদার মতো ওটা কি নড়িতেছে? মানুষ? হ্যাঁ, মানুষ হইতো। মনের ভেতরটা তাহার কেমন করিয়া ওঠে, ফু দিয়ে ধুলড়াইয়া দিবে মানুষটাকে উড়িয়া। পাগলের মতো হাসিয়া একটা অবোধ নিষ্ঠুর কৌতুক তাহার মনে জাগিয়া উঠিতেছিল। দুই হাতের মুঠি প্রাণপণ শক্তিতে শক্ত করিয়া সে আপনার উচ্ছৃঙ্খল মনকে শৃঙ্খলাবোধ চেষ্টা করিল। না না না, ছাতি ফাটার মাঠে মানুষটা ধুলার গরমে শাস্ত্রী ঘনত্বে মরিয়া যাইবে না, অধিকার সে চাহিবেই না। তাহার চেয়ে বরং উঠানটার আর একবার ঝাঁটা বুলাইয়া ছড়াইয়া পড়া পাতা ও
কাঠকুটাগুলোকে সাজাইয়া রাখিলে কেমন হয়। বসিয়া বসিয়া সে ভাঙ্গিয়া পড়া দেহখানাকে টানিয়া উঠানে ঝাঁটা বুলাইতে শুরু করিল। জড়ো করা পাতাগুলো ফর ফর করিয়া অকস্মাৎ সর্পিল ভঙ্গিতে ঘুরপাক খাইতে আরম্ভ করিল। ঝাঁটার মুখে টানিয়া আনা ধুলার রাশি তাহার সহিত মিশিয়া বুড়িকেই যেন জড়াইয়া ধরিতেছিল। মুখে চোখে ধুলা মাখাইয়া তাহাকে বিব্রত করিয়া তুলিল। দ্রুত আবর্তিত পাতাগুলো তাহাকে যেন সর্বাঙ্গে প্রহার করিতেছে। জরাগ্রস্ত রোমহীন আহতা মার্জারির মতো ক্রুদ্ধ মুখভঙ্গি করিয়া বৃদ্ধা আপনার হাতের ঝাঁটাখানা আস্ফালন করিয়া বলিয়া উঠিল, বেরো বেরো বেরো। বারবার সে ঝাঁটা দিয়া বাতাসের ওই আবর্তটাকে আঘাত করতে চেষ্টা করিল। আবর্তটা মাঠের ওপর দিয়ে ঘুরপাক দিতে দিতে ছুটিয়ে গেল। মাঠের ধুলা হু হু করিয়া উড়িয়া ধুলার একটা ঘুরন্ত স্তম্ভ হইয়া উঠিতেছে। শুধু কি একটা? এখানে ওখানে ছোট বড় কত ঘুরনপাক হইয়া উঠিয়া পড়িতেছে। মাঠটা যেন নাচিতেছে, একটা যেন হাজারটা হইয়া উঠিতেছে। একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অধীর হইয়া উঠিল। সহসা সে নজ দিয়ে উঠিয়া দাঁড়াইয়া ঝাঁটা শুদ্ধ হাতটা প্রসারিত করিয়া সাধ্যমতো গতিতে ঘুরিতে আরম্ভ করিল। কিছুক্ষণের মধ্যেই সে টলিতে টলিতে বসিয়া পড়িল। পৃথিবীর এক মাথা উঁচু হইয়া তাহাকে যেন গড়াইয়া কোনো অতলের দিকে ফেলিয়া দিতে চাইতেছে। উঠিয়া দাঁড়াইবার শক্তিও তাহার ছিল না। ছোট শিশুর মতো হামাগুড়ি দিয়া সে দাওয়ার দিকে অগ্রসর হইল। দারুণ তৃষ্ণায় গলা পর্যন্ত শুকাইয়া গিয়াছে। রয়েছে ঘরে ওগো। জলে পচা নরম মরা ডালের মতো বৃদ্ধা ঝাঁকিয়া চড়িয়া দাওয়ার একেবারে পড়িয়াছিল। মানুষের কণ্ঠ শুনিয়া কোনো মতে মাথা তুলিয়া সে বলিল, কে? ধূলিস্বর দেহে শুল্ক পাণ্ডুর মুখ একটি যুবতী মেয়ে বুকের ভিতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ঢাকিয়া বহু কষ্টে আঁকড়াইয়া ধরিয়া আছে। মেয়েটি বোধ হয় ছাতি ফাটার মাঠ পার হইয়া আসিল। কণ্ঠস্বর অনুসরণ করিয়া বৃদ্ধাকে দেখিয়া মেয়েটি সভয়ে শিউরিয়া উঠিল। এক পা করিয়া পিছু হাঁটিতে হাঁটিতে বলিল, একটুকুন জল। মাটির উপর হাতের ভর দিয়া বৃদ্ধা এবার অতি কষ্টে উঠিয়া বসিল। মেয়েটির শুল্ক পাণ্ডুর মুখের দিকে চাইয়া বলিল, বাছারে, আয় আয় বস। সভয়ে সন্তর্পন্ন দাওয়ার এক পাশে বসিয়া মেয়েটি বলিল, একটুকুন জল দাও। মমতায় বৃদ্ধার মন গলিয়া গেল। সে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকিয়া বড় একটা ঘটি পূর্ণ করিয়া জল ঢালিয়া এক টুকরা পাটালির সন্ধানে হাড়িতে হাত পড়িয়া বলিল, আহা মা, এই রোদের মধ্যে এই রাক্ষসী মাঠে তুই কি বলে বের হলি? বাহিরে বসিয়া মেয়েটি তখনও হাঁপাইতেছিল। কম্পিত শুল্ক কণ্ঠে সে বলিল, আমার মায়ের বড় অসুখ মা। বেরিয়েছিলাম রাত থাকতে। মাঠের মাথায় এসে আমার পথ ভুল হয়ে গেল। মাঠের ধারে ধারে আমার পথ, কিন্তু এসে পড়লাম একেবারে মধ্যিখানে। জলের ঘটি ও পাটালির টুকরাটি নামাইয়া দিয়া বৃদ্ধা শিউরে উঠিল। মেয়েটির পাশে
একটি শিশু। গরম জলে সিদ্ধ শাকের মতো শিশুটি ঘর্মাক্ত দেহে নেতাইয়া পড়িয়াছে। বৃদ্ধা ব্যস্ত হইয়া বলিল, দিয়ে দিয়ে বাছা, ছেলেটার চোখে মুখে জল দিয়ে। মেয়েটি ছেলের মুখে চোখে জল দিয়া আঁচল ভিজাইয়া সর্বাঙ্গ মুছিয়া দিল। বৃদ্ধা দূরে বসিয়া ছেলেটির দিকে তাকাইয়া রহিল। স্বাস্থ্যবতী যুবতী মায়ের প্রথম সন্তান বোধ হয়। হৃষ্টপুষ্ট নরম দেহ, কচি লাউ ডগার মতো নরম সরস। দন্তহীন মুখে কম্পিত জিহ্বার তলে ফোয়ারটা যেন খুলিয়া গেল। নরম গরম লালায় মুখটা ভরিয়া উঠিতেছে। ছেলেটা কি ভীষণ ঘামিতেছে রে। এর সমস্ত জল কি বাহির হইয়া আসিতেছে। চোখ দুটো লাল হইয়া উঠিয়াছে। তবে কি? কিন্তু সে তাহার কি করিবে? কেন ও তাহার সামনে আসিল? কেন আসিল? ওই কোমল নরম দেহ শিশু ময়দার মতো ঠাসিয়া চটকাইয়া তাহার শুল্ক কঙ্কাল বুকে চাপাইয়া নিংড়াইয়া জীর্ণ জর্জর ত্বকের ওপর একটা রোমাঞ্চিত শিহরণ ক্ষণে ক্ষণে বইয়া যাইতেছে। সর্বাঙ্গ তাহার থরথর করিয়া কাঁপিতেছে। এই ঘামে ছেলেটার দেহের সর্বঙ্গ রস নিংড়াইয়া বাহির হইয়া আসিতেছে। মুখের লালার মধ্যে স্পষ্ট তাহার রসাস্বাদ। যা, নিতান্ত অসহায়ের মতো আর্তস্বরে সে বলিয়া উঠিল, খেয়ে ফেললাম, ছেলেটাকে খেয়ে ফেললাম রে। পালা পালা, তুই ছেলে নিয়ে পালা বলছি, পালা। শিশুটির মা, ওই যুবতী মেয়েটি দুই হাতে ঘটি তুলিয়া ঢক ঢক করিয়া জল খাইতেছিল। তাহার হাত হইতে ঘটিটা খসিয়া পড়িয়া গেল। সে আতঙ্কিত বিবর্ণ মুখে বৃদ্ধার বিস্ফোরিত দৃষ্টি ক্ষুদ্র চোখের দিকে চাহিয়া বলিয়া উঠিল, এটা এটা দেবে রান্নাঘর? তুমি সেই? সে ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া ছেলেটিকে ছো মারিয়া কুড়াইয়া লইয়া যেন পঙ্খিনীর মতো ছুটিয়া পালাইয়া গেল। কিন্তু সে কি করিবে? আপনার বুকখানাকে তাহার নিজের জীর্ণ আঙ্গুলের নখ দিয়া চিরিয়া ওই লোভটাকে বাহির করিয়া দিতে ইচ্ছা করে। জীবটাকে কাটিয়া ফেলিতে পারিলে সে পরিত্রাণ পায়। ছি 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 ছি। কাল সে গ্রামের পথে বাহির হইবে কোন মুখে? লোকে কেউ কিছু বলিতে সাহস করিবে না, সে তাহা জানে। কিন্তু তাহাদের মুখে চোখে যে কথা ফুটিয়া উঠিবে তা সে চোখে দেখিবে কি করিয়া? ছেলেমেয়েরা এমনি তাহাকে দেখিলে পলাইয়া যায়, কেউ কেউ কাঁদিয়া ওঠে। আজিকার ঘটনার পর তাহারা বোধ হয় আতঙ্কে জ্ঞান হারাইয়া পড়িয়া যাইবে। ছি 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 ছি। এই লজ্জায় একদা সে গভীর রাত্রে আপনার গ্রাম ছাড়িয়া পলাইয়াছিল। সেদিনের কথা স্পষ্ট মনে আছে। তখন সে তো অনেকটা ডাগর হইয়াছে। তাহারই বয়সী তাহাদেরই সজাতিয়া সাবিত্রীর পূর্বদিন রাত্রে খোকা হইয়াছে। সকালে সে দেখিতে গিয়েছিল। সাবিত্রী তখন ছেলেটাকে লইয়া বাহিরে রোদ্রে আসিয়া বসিয়া গায়ে রোদ লইতেছে। ছেলেটি শুয়েছিল কাঁধের উপর। কালো চকচকে কি সুন্দর ছেলেটি! ঠিক এমনই ভাবে, ঠিক আজিকের মতোই সেদিনও তাহার মনে হয়েছিল। ছেলেটিকে লইয়া আপনার বুকে চাপিয়া নরম ময়দায় তালের মতো ঠাসিয়া ঠোঁট দিয়া চুমায় চুমায় চুষিয়া তাহাকে খাইয়া ফেলে। তখন সে বুঝিতে পারিত না, মনে হইতো এই বুঝি কোলে লইয়া আদর করিবার স্বাদ। সাবিত্রীর শাশুড়ি হা হা করিয়া
ছুটিয়া আসিয়া সাবিত্রীকে তিরস্কার করিয়াছিল। হা 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 হা, বলি হলো আক্কেল খাগি হারামজাদি, খুব যে ভাবি সাবির সঙ্গে মস্করা জুড়েছিস। আমার বাছার যদি কিছু হয় তবে আমি তোকে বুঝে নেব। হ্যাঁ, তারপর বাহিরের দিকে আঙ্গুল বাড়াইয়া তাহাকে বলিয়াছিল, বেরো বলছি, বেরো, হারামজাদি চোখ দেখ দেখি। সাবিত্রী ছেলেটিকে তাড়াতাড়ি বুকে ঢাকিয়া দুর্বল শরীরে থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে ঘরের মধ্যে পলাইয়া গিয়েছিল। মর্মান্তিক দুঃখ আহত হইয়া সে চলিয়া আসিয়াছিল। বারবার সে মনে মনে বলিয়াছিল, ছি ছি, তাই নাকি সে পারে, হইল বা সে ডাইনি, কিন্তু তাই বলিয়া কি সে সাবিত্রী ছেলের অনিষ্ট করতে পারে? ছি ছি। ভগবানকে ডাকিয়া সে বলিয়াছিল, তুমি ইহার বিচার করিবে। 100 বছর পরমায়ু দিও তুমি সাবিত্রীর খোকাকে। দয়া করিয়া প্রমাণ করিয়া দিও যে সাবিত্রীর খোকাকে আমি কত ভালোবাসি। কিন্তু অপরাহ্ন বেলা হইতে হইতে তাহার অত্যগ্র বিষমী দৃষ্টিক্ষুধার কলঙ্ক অতি নিষ্ঠুরভাবে সত্য বলিয়া প্রমাণিত হইয়া গিয়াছিল। সাবিত্রীর ছেলেটি নাকি ধনুকের মতো বাকিয়া গিয়েছে, আর এমনভাবে কাতরাইতেছে যে ঠিক যেন কেহ তাহার রক্ত চুষিয়া লইতেছে। লজ্জায় সে পলাইয়া গিয়া গ্রামের শ্মশানের জঙ্গলের মধ্যে সদর্পণে আত্মগোপন বসিয়াছিল। বারবার মুখের থুতু মাটিতে ফেলিয়া দেখিতে চাইয়াছিল কোথায় রক্ত। প্রথমবার দুয়েক বুঝিতে পারে নাই, কিন্তু তাহার বড়ই কুটি কুটি রক্তের ছিটা। শেষকালে একেবারে খানিকটা তাজা রক্ত উঠিয়া আসিয়াছিল। সেই দিন সে নিঃসন্দেহে বুঝিতে পারিয়াছে আপনার অপার নিষ্ঠুর শক্তির কথা। গভীর রাত্রে সেদিন বোধ হয় চতুর্দশী ছিল। হ্যাঁ, চতুর্দশী তো। বাকুলের তারাদেবী তলায় পূজার ঢাক বাজিতেছিল। জাগ্রত মা তারা দেবী। পূর্ণিমার আগের প্রতি চতুর্দশীতে মায়ের পূজা হয়, বলিদানও হয়, কিন্তু মা তারাও তাহাকে দয়া করেন নাই। কতবার সে মানত করিয়াছে, মা, আমাকে ডাইনি হতে মানুষ করিয়া দাও, আমি তোমাকে বুক চিরিয়া রক্ত দিব। কিন্তু মা মুখ তুলিয়া চাহেন নাই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বৃদ্ধার মন দুঃখে হতাশায় উদাস হইয়া গেল। মনের সকল কথা ছিন্নসূত্র ঘুড়ির মতো শিথিলভাবে দোল খাইতে খাইতে ভাসিয়া কোন নিরুদ্দেশে হারাইয়া যাইতেছে। ক্ষুদ্র ক্ষুদ্র চোখের পিঙ্গল তারায় অর্থহীন দৃষ্টি জাগিয়া উঠিল। সে দৃষ্টি মেলিয়া ছাতি ফাটার মাঠের দিকে চাহিয়া বসিয়া রহিল। ছাতি ফাটার মাঠ ধুলায় ধূসর, বাতাস স্তব্ধ। ধূসর ধুলায় গাঢ় নিস্তরঙ্গ আস্তরণের মধ্যে সমস্ত যেন বিলুপ্ত হইয়া গিয়াছে। ওই অপরিচিতা পথচারিণী মেয়েটির ছেলেটা এই গ্রাম হইতে খান্দুই গ্রাম পার হইয়া পথেই মরিয়া গিয়াছে। সে ঘামিতে আরম্ভ করিল। দেহের সমস্ত রস নিংড়াইয়া কে যেন বাহির করিয়া দিল। কে আবার? ওই সর্বনাশী মেয়েটি বুক চাপড়াইতে চাপড়াতে বলিয়াছে, কেন গেলাম গো, আমি ওই ডাইনির কাছে কেন গেলাম গো, আমি কি করলাম গো। লোক শিহরিয়া উঠিল, তাহার মৃত্যু কামনা করিল। একবার জন কয়েক জোয়ান ছেলে তাহাকে শাস্তি দেবার জন্য ঝর্ণাটার কাছে আসিয়াও জুটিল। বৃদ্ধা ডাইনি ক্রোধে সাপিনীর মতো ফুঁসিয়া উঠিল,
সে তাহার কি করিবে? সে আসিল কেন? তাহার চোখের সম্মুখে এমন সরল লাবণ্য কবল দেহ ধরিল কেন? অকম্মাত অত্যন্ত ক্রোধে সে একসময় চিলের মতো চিৎকার করিয়া উঠিল, তীব্র তীক্ষ্ণ স্বরে। সেই চিৎকার শুনিয়া তাহারা পলাইয়া গেল, কিন্তু সে এখনো ক্রুদ্ধা অজগরীর মতো ফুঁসিতেছে। তাহার অন্তরের বিষ সে যেন উদ্গার করিতেছে, আবার নিজেই গিলিতেছে। কখনো তাহার হি হি করিয়া হাসিতে ইচ্ছা হইতেছে, কখনো বা ক্রুদ্ধ চিৎকারে ওই ছাতি ফাটার মাঠটা কাঁপাইয়া তুলিবার ইচ্ছা জাগিয়া উঠিতেছে, কখনো বা ইচ্ছা হইতেছে বুক চাপড়াইয়া মাথার চুল ছিঁড়িয়া পৃথিবী ফাটাইয়া হাহা করিয়া সে কাঁদে। ক্ষুধাবোধ আজ বিলুপ্ত হইয়া গিয়াছে, রান্না বান্নারও আজ দরকার নেই। এসে আজ একটা গোটা শিশু দেহের রস অদৃশ্য শোষণে পান করিয়াছে। ঝিরঝির করিয়া বাতাস বইতেছিল। শুল্কা নববীর চাঁদের জ্যোৎস্নায় ছাতি ফাটার মাঠ একখানা সাদা ফরসের মতো পড়িয়া আছে। কোথায় একটা পাখি অশান্তভাবে ডাকিয়া চলিতেছে। চোখ গেল, আম গাছগুলির মধ্যে ঝিঝি পোকা ডাকিতেছে। ঘরের পিছনের ঝর্ণার ধারে দুইটা লোক যেন মৃদু গর্জনে কথা কইতেছে। আবার সেই ছেলেগুলো তাহার কোনো অনিষ্ট করিতে আসিয়াছে নাকি? অতি সন্তর্পিত মৃদু পদক্ষেপে বৃদ্ধা ঘরের কোণে আসিয়া উকি মারিয়া দেখিল, না, তাহারা নয়, এ বাউরিদের সেই স্বামী, পরিত্যক্তা উচ্ছলা মেয়েটা, আর তাহারই প্রণয়মুগ্ধ বাউরি ছেলেটা। মেয়েটা বলিতেছে, না, কে আবার আসবে, এখনই আমি ঘরে যাব। ছেলেটা বলিল, হ্যাঁ, এখানে আসছে নোকে? দিনেই কেউ আসে না তারাতে? তা হোক, তোর বাবা যখন আমার সাথে তোর সঙ্গে দেবে না, তখন তোর সাথে এখানে কেন থাকবো আমি? ছি ছি, কি লজ্জা গো! কোথায় যাই বেশি? যদি তাই গোপনে দুইজনে দেখা করিতে আসিয়াছে, তবে মরিতে ওখানে কেন? তাহার ওই বাড়িতে আসিল না কেন? তাহার মতো বৃদ্ধাকে আবার লজ্জা কি? কি বলিতেছে ছেলেটা? বাবা মা বিয়ে না দে, চল তোতে আমাতে বিনগায় গিয়ে বিয়ে করে সংসার পাতবো। তোতে নইলে আমি বাঁচবো না। মরণ ওই ছেলেটির পছন্দে। ওই কূপের মতো মেয়েটাকে ওহারে এত ভালো লাগিল। তাহার মনে পড়িয়া গেল, তাহাদের গ্রাম হইতে 10 ক্রোশ দূরের বোলপুর শহরের পানওয়ালার দোকানের সেই বড় আয়নাটা। আয়নাটার মধ্যে লম্বা ছিপছিপে 14-15 বছরের একটি মেয়ের ছবি। এক মাথা রুক্ষ চুল, চোখ কপাল, টিকালো নাক, পাতলা ঠোঁট, চোখ দুটি ছোট, তারা দুটি খয়রা রঙের, কিন্তু সে কি চোখের বাহার ছিল বই কি! আয়নার দিকে তাকাইয়া সে নিজের ছবি দেখিতেছিল। তখন আয়না তো তাহার ছিল না। আয়নাতে আপনার ছবি সে কখনো দেখে নাই। আরে তুই আবার কে রে? কোথা থেকে এলি? লম্বা চওড়া এক জোয়ান পুরুষ তাহাকে প্রশ্ন করিয়াছিল। আগের দিন সন্ধ্যায় সে সবে বোলপুর আসিয়াছে। সাবৃত্তির ছেলেটাকে খাইয়া ফেলিয়া সে চতুর্দশীর রাত্রি গ্রাম ছাড়িয়া বোলপুরে আসিয়া আশ্রয় লইয়াছিল। লোকটাকে দেখিয়া তাহার খারাপ লাগে নাই, কিন্তু তাহার কথার ঢংটা বড় খারাপ লাগিয়াছিল। সে নিষ্পলক দৃষ্টিতে তাহার দিকে চাইয়া বলিয়াছিল,
কেনে যেথা থেকেই আসি না কেনে, তাতে তোমার কি? আমার কি, 1 কিলে তোকে মাটির ভেতর বসিয়ে দেবো, দেখেছিস কিল? ক্রুদ্ধ হইয়া দাঁতে দাঁত চাপিয়া সে আবার লোকটির দেহে রক্ত শোষণ করিবার কামনা করিয়াছিল। কালো পাথরের মতো নিটোল শরীর, জিভের নিচে ফোড়া হইতে জল ছুটিয়াছিল। কোনো উত্তর না দিয়া তীব্র তীর্যক ভঙ্গিতে লোকটার দিকে চাহিতে চাহিতে সে চলিয়া আসিল। সেদিন সূর্য উঠিবার সঙ্গে সঙ্গে পূর্ব দিকে চুনি হলুদে রঙের প্রকাণ্ড থালার মতো নিটোল গোল চাঁদ উঠিতেছিল। বোলপুরের একেবারে শেষ রেল লাইনের ধারে বড় পুকুরটার বাধাঘাটে বসিয়া আঁচল হতে মুড়ি খাইতে খাইতে সে ওই চাঁদের দিকে চাঁদিয়া বসিয়াছিল। চাঁদের আলো তখনও দুধবরণ হইয়া ওঠে নাই। ঘোলাটে আবছা আলোয় চারদিক ঝাপসা দেখাইতেছিল। সহসা কে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইতে সে চমকিয়া উঠিল। সেই লোকটা, সে হি হি করিয়া হাসিয়া বলিয়াছিল, আজও বেশ মনে আছে। হাসির সঙ্গে সঙ্গে তাহার গালে 2টা টোল খাইয়াছিল। হাসিলে তাহার গালে টোল খাইত। সে বলিয়াছিল, কথার জবাব না দিয়ে পালিয়ে এলি যে? এই দেখো, তুমি যাও বলছি, নইলে আমি চেঁচাবো। চেঁচাবি? দেখেছিস পুকুরের পা, টুটি টিপে তোকে ওই পাকে পুঁতে দেবো। তাহার ভয় হইয়াছিল। সে ফ্যাল ফ্যাল করিয়া তাহার মুখের দিকে চাহিয়া বসিয়াছিল। লোকটা অকম্মাত মাটির উপর ভীষণ জোরে পা ঠুকিয়া চিৎকার করিয়া একটা ধমক দিয়ে উঠিল। ধ্যাৎ! সে আটকাইয়া উঠিয়াছিল। আঁচল ধরা হাতের মুঠটা খসিয়া গিয়া মুড়িগুলো ঝরঝর করিয়া পড়িয়া গিয়াছিল। লোকটার হি হি করিয়া সে কি হাসি! সে একেবারে কাঁদিয়া ফেলিয়াছিল। লোকটা অপ্রস্তুত হইয়া বলিয়াছিল, দূর ফেসকা দুনো মেঘ থাকা, ভাগ! তাহার কণ্ঠস্বরে স্পষ্ট স্নেহের আভাস ফুটিয়া উঠিয়াছিল। সে কাঁদিতে কাঁদিতেই বলিয়াছিল, তুমি মারবা নাকি? না না, মারবো কেন? তোকে শুধালাম কোথায় বাড়ি তোর, তুই একেবারে খ্যাক করে উঠলি, তাতেই বলি। বলিয়া আবার সে হি করিয়া হাসিতে লাগিল। আমার বাড়ি অনেক দূর, পাথরঘাটা। কি নাম বটে তোর, কি জাত? নাম বটে আমার সরধ্বনি, লোকে ডাকে সরা বলে। আমরা ডোম বটে। লোকটা খুব বেশি খুশি হইয়াছিল। আমরাও ডোম। তা ঘর থেকে পালিয়ে এলি কেন? তাহার চোখে আবার জল আসিয়াছিল। সে চুপ করিয়া ভাবিতেছিল কি বলিবে। রাগ করে পালিয়ে এসেছিস বুঝি? না, তবে? আমার বাবা মা কেউ নাই কি না, কে খেতে পড়তে দেবে, তাই খেটে খেতে এসেছি হেতাকে। বিয়ে করিস নাই কেন? বিয়ে? সে অবাক হইয়া লোকটার মুখের দিকে চাহিয়াছিল। তাহাকে তাহার মতো ডাইনিকে কে বিবাহ করিবে? সে শিউরিয়া উঠিয়াছিল। তারপর হঠাৎ সে কেমন লজ্জায় অভিভূত হইয়া পড়িয়াছিল। বৃদ্ধা আজও অকারণে নভশিরে মাটির উপর ক্রমাগত হাত বুলাইয়া ধুলা কাকড় জড়ো করিতে আরম্ভ করিল। সকল কথার সূত্র যেন হারাইয়া গিয়াছে। মালা গাঁথিতে গাঁথিতে হঠাৎ সুতা হইতে সুচটা পড়িয়া গেল। আহ, কি মশা! মৌমাছির চাক ভাঙ্গিলে যেমন মাছিগুলো মানুষকে ঝাঁকিয়া ধরে, তেমনি করিয়া সর্বাঙ্গে ঝাঁকিয়া ধরিয়াছে। কই, মেয়েটা আর ছেলেটার কথা তো আর শোনা যায় না, চলিয়া গিয়াছে। সন্তর্পণে ঘরের দেওয়াল ধরিয়া বৃদ্ধা আসিয়া দাওয়ার উপর বসিল। কাল আবার উহারা নিশ্চয় আসিবে। তাহার ঘরের পাশাপাশি জায়গার মতো আর নিরিবিলি জায়গা কোথায়? এ চাকলায় কেহ আসিতে সাহস করিবে না, তবে উহারা ঠিক আসিবে। ভালোবাসায় কি ভয় আছে?
অকস্মাৎ তাহার মনটা কিলবিল করিয়া উঠিল। আচ্ছা, ওই ছোড়াটাকে সে খাইবে? শক্ত সমর্থ জোয়ান শরীর। অকস্মাৎ তাহার মনটা কিলবিল করিয়া উঠিল। আচ্ছা, ওই ছেলেটাকে সে খাইবে? শক্ত সমর্থ জোয়ান শরীর। সঙ্গে সঙ্গে শিহরিয়া উঠিয়া বারবার সে ঘাড় নাড়িয়া অস্বীকার করিয়া উঠিল। না না না, কয়েক মুহূর্ত পরে সে আপন মনে দুলিতে আরম্ভ করিল। তাহার পর উঠিয়া উঠানে ক্রমাগত ঘুরিয়া বেড়াইতে শুরু করিয়া দিল। সে বাট বাহিতেছে। আজ সে একটা শিশুকে খাইয়া ফেলিয়াছে। আজ তো তাহার ঘুমাইবার উপায় নেই। ইচ্ছা হয় এই ছাতি ফাটার মাঠটা পার হইয়া অনেক দূর চলিয়া যায়। লোকে বলে সে গাছ চালাইতে জানে। জানিলে কিন্তু ভালো হইত। গাছের উপর বসিয়া আকাশ মেঘ চিড়িয়া হু হু করিয়া যেখানে ইচ্ছা চলিয়া যাইত। কিন্তু ওই মেয়েটা আর ছেলেটার কথাগুলো শোনা হইত না। উহারা ঠিক কাল আবার আসিবে। ঠিক আসিয়াছে। ছোড়াটা চুপ করিয়া বসিয়া আছে। ঘন ঘন ঘাড় ফিরিয়া পথের দিকে চাহিতেছে। আসিবে রে, সে আসিবে। তাহার নিজের কথাই তো বেশ মনে আছে। সারাদিন ঘুরিয়া ফিরিয়া সন্ধ্যাবেলায় সে জোয়ানটা ঠিক পুকুরের ঘাটে আসিয়াছিল। তাহার আগেই আসিয়া বসিয়াছিল। পথের দিকে চাহিয়া বসিয়া আপন মনে পা দোলাইতেছিল। সে নিজে আসিয়া দাঁড়াইয়া মুখ টিপিয়া হাসিয়াছিল। এসেছিস? আমি সেই কখন থেকে বসে আছি। বৃদ্ধা চমকিয়া উঠিল। ঠিক সেই কথা, সে তাহাকে এই কথাটাই বলিয়াছিল। ওই ছোড়াটাই ঠিক সেই কথাটিই বলিতেছে। মেয়েটি সম্মুখে দাঁড়াইয়া আছে। নিশ্চয় সে মুখ টিপিয়া হাসিতেছে। সেদিন সে একটা ঠোঙ্গাতে করিয়া খাবার আনিয়াছিল। তাহার সম্মুখে বাড়াইয়া ধরিয়া বলিয়াছিল, কাল তোর ভুঁড়ি পড়ে গিয়েছিল, লে। সে কিন্তু হাত বাড়াইতে পারে নাই। তাহার বুকের দুর্দান্ত লোভ সাপের মতো তাহার ডাইনি মনটা বেদের বাঁশি শুনিয়া যেন কেবলই দুলিয়া দুলিয়া নাচিয়াছিল। ছোবল মারিতে ভুলিয়া গিয়াছিল। তারপর সে কি কহিয়াছিল, হ্যাঁ মনে আছে। সে কি আর ইহারা জানে? না পারে। ও মাগো, ঠিক তাই। এই ছেলেটাও যে মেয়েটার মুখে নিজ হাতে কি তুলিয়া দিতেছে। বুড়ি দুই হাতে মাটির উপর মৃদু করাঘাত করিয়া নিঃশব্দ হাসি হাসিয়া যেন ভাঙ্গিয়া পড়িল। কিন্তু নিতান্ত আকস্মিকভাবে হাসি তাহার থামিয়া গেল। সহসা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে স্তম্ভভাবে গাছে হেলান দিয়া বসিল। তাহার মনে পড়িল ইহার পরই সে তাহাকে বলিয়াছিল, আমাকে বিয়ে করবি ছড়া? সে কেমন হইয়া গিয়াছিল, কিছু বলিতে পারে নাই, কিছু ভাবিতেও পারে নাই। শুধু কানের পাশ দুইটা গরম হইয়া উঠিয়াছিল। হাত পা ঘামিয়া টস টস করিয়া জল ঝরিয়াছিল। সে বলিয়াছিল, এই দেখ, আমি কলে কাজ করি, রোজগার করি অনেক। তা যাতে পতিত বলে আমাকে বিয়ে দেয় না কেউ। তুই আমাকে বিয়ে করবি? ঝর্ণার ধারে প্রণয়ী যুবকটি বলিল, এই গায়ে সবাই হা হা করবে। আমার জাতিগোষ্ঠীতেও করবে, তোর জাতিগোষ্ঠীতেও করবে। তার চেয়ে চল আমরা পালিয়ে যাই, সেইখানে দুজনায় সাঙ্গা করে বেশ থাকবে। মৃদু সুরে কথা, কিন্তু এই নিস্তব্ধ স্থানটির মধ্যে কথাগুলো যেন স্পষ্ট হইয়া ভাসিয়া আসিতেছে। বুড়ি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তাহারাও পৃথিবীর লোকের সঙ্গে সম্বন্ধ ছাড়িয়া বিবাহ করিয়া সংসার পাতিয়াছিল। মারোয়ারি বাবুর কলের ধারে একখানা ঘর তৈরি করিয়া তাহারা বাসা বাঁধিয়াছিল।
বয়লা না কি বলে, সে প্রকাণ্ড পিপের মতো কলটা, সে কলটায় সে কয়লা ঠেলিত। তাহার মজুরি ছিল সকলের চেয়ে বেশি। ঝর্ণার ধারে অভিসারিকা মেয়েটির কথা ভাসিয়া আসিল। ও হবে না, আগে আমার রূপোর চুড়ি আর ঘটে 10টি টাকা তো বেঁধে দে, তবে আমি যাব। লইলে বিদেশি পয়সা অভাবে খেতে পাবো না, তা হবে না। ছি 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 ছি, মেয়েটার মুখে ঝাঁটা মারিতে হয়। এত বড় একটা জোয়ান মরদ যাহার আঁচল ধরিয়া থাকে, তাহার নাকি খাওয়া পড়ার অভাব হবে কোনোদিন? মরণ তোমার! রূপার চুরি কি একদিন সোনার শাখা উঠবে তোমার হাতে? ছি! ছেলেটি কথার কোনো জবাব দিল না। মেয়েটি আবার বলিল, কি রাগ করিস না যে, কি বলছিস বল, আমি আর দাঁড়াতে লাড়ব কিন্তু। কি বলবো বল? টাকা থাকলে আমি তোকে দিতাম, রূপুর চুরিও দিতাম, বলতে হতো না তোকে। তবে আমি চললাম, যা। আর ডাকিস না যেন। বেশ। অল্প একটু দূর যাইতেই সাদা কাপড় পরা মেয়েটি ফুটফুটে চাঁদনির মধ্যে যেন মিশিয়া গেল। ছেলেটি চুপ করিয়া ঝর্ণার ধারে বসিয়া রহিল। আহা, ছেলেটার যেমন কপাল! শেষ পর্যন্ত ছেলেটা যে কি করিবে কে জানে। হয়তো বৈরাগী হইয়াই চলিয়া যাবে, নয়তো গলায় দড়ি দিয়া বসবে। বৃদ্ধা শিউরিয়া উঠিল। ইহার যে তাহার রূপার চুরি কয়েক দিলে হয় না? আর টাকা 10 টাকা সে দিতে পারিবে না। মোটে তাহার 1 টাকা আছে, তার মধ্যে হতে না হয় 2 টাকা বা 5 টাকা সে দিতে পারিবে। আহাতে কি হইবে? মেয়েটা হয়তো আর আপত্তি করিবে না। আহা, জোয়ান বয়স, সুখের সময়, শখের সময়। আহা! ছেলেটিকে ডাকিয়া রূপার চুড়ি ও টাকা সে দিবে, আর উহার সঙ্গে নাতি ঠাকুরমার সম্বন্ধ পাতাইবে। গোটা কতক চোখা চোখা ঠাট্টা সে যা করিবে। মাটিতে হাতের ভর দিয়ে কুজির মতো সে ছেলেটির কাছে আসিয়া দাঁড়াইল। ছেলেটা যেন ধ্যানে বসিয়াছে, লোকজন আসিলেও খেয়াল নেই। হাসিয়া সে ডাকিল, বলি, ও হে লাগর, শুনছ? দন্তহীন মুখের অস্পষ্ট কথার সারায় ছেলেটি চমকিয়া মুখ ফিরাইয়া আতঙ্কে চিৎকার করিয়া উঠিল। পর মুহূর্তে লাফ দিয়া উঠিয়া সে প্রাণপণে ছুটিতে আরম্ভ করিল। মুহূর্তে বৃদ্ধারও একটা অভাবনী পরিবর্তন হইয়া গেল। ক্রুদ্ধা মার্জারির মতো ফুলিয়া উঠিয়া সে বলিল, মর মর, তুই মর! সঙ্গে সঙ্গে ইচ্ছা হইল ক্রুদ্ধ শোষণে উহার রক্ত মাংস মেদমজ্জা সব নিঃশেষ শুষিয়া খাইয়া ফেলে। ছেলেটি একটা আর্তনাদ করিয়া বসিয়া পড়িল। পর মুহূর্তে আবার উঠিয়া খোঁড়াইতে খোঁড়াইতে পলাইয়া গেল। পরদিন দ্বীপ্রহরের পূর্বে গ্রামখানা বিস্ময়ে সলকায় স্তব্ধ হইয়া গেল। সর্বনাশী ডাইনি বাউরিদের একটা ছেলেকে বান মারিয়াছে। ছেলেটা সন্ধ্যায় গিয়েছিল ওই ঝর্ণার। মানুষের দেহরস লোলুপা রাক্ষসী গন্ধে আকৃষ্টা বাঘিনীর মতো নিঃশব্দে পথ সঞ্চারে আসিয়া সম্মুখে দাঁড়াইয়াছিল। জানিতে পারিয়া ভয়ে ছেলেটি ছুটিয়া পলাইবার চেষ্টা করিয়াছিল, কিন্তু রাক্ষসী তাকে বান মারিয়া ফেলিয়া দিয়াছে। অতি তীক্ষ্ণ একখানা হাড়ের টুকরা সে মন্তপুত করিয়া নিক্ষেপ করিতেই সে আসিয়া তাহার পায়ে গভীর হইয়া বসিয়া গিয়াছে। টানিয়া বাহির করিয়া ফেলিতে সে কি রক্তপাত!
তাহার পরই প্রবল জ্বর, আর কে যেন তাহার মাথা ও পায়ে চাপ দিয়া তাহার দেহখানি ধনুকের মতো বাঁকাইয়া দিয়া দেহের রস নিংড়াইয়া লইতেছে। কিন্তু সে তাহার কি করিবে? কেন সে পলাতে গেল? পলাইয়া যাইবে? তাহার সম্মুখ হইতে পলাইয়া যাইবে? সে তাহার মতো শক্তিমান পুরুষ যে আগুনের সঙ্গে যুদ্ধ করিত, শেষ পর্যন্ত তাহারই অবস্থা হইয়া গিয়াছিল মাংসশূন্য একখানি মাছের কাঁটার মতো। কে গুণিন নাকি আসিয়াছে, বলিয়াছে এই ছেলেটাকে ভালো করিয়া দিবে। তিলে তিলে শুকাইয়া ফ্যাকাশে হইয়া সে মরিয়াছিল। রোগ ঘুষঘুষে জ্বর কাশি, তবে রক্তবমি করিয়াছিল কেন সে? স্তব্ধ দ্বিপ্রহরে উন্মুক্ত অস্থিরতায় অধীর হইয়া বৃদ্ধা আপনার উঠানময় ঘুরিয়া বেড়াইতেছে। সম্মুখে ছাতি ফাটার মাঠ আগুনে পুড়িতেছে, নিস্পন্দ শবদেহের মতো। সমস্ত মাঠটার মধ্যে আজ আর কোথাও এতটুকুও চঞ্চলতা নেই। বাতাস পর্যন্ত স্থির হইয়া গিয়েছে। যাহাকে সে প্রাণের চেয়েও ভালোবাসিত, কোনোদিন যাহার উপর এতটুকু রাগ করে নাই, সেও তাহার দৃষ্টিতে শুকাইয়া নিঃশেষে দেহের রক্ত তুলিয়া মরিয়া গিয়াছে। আর তাহার ক্রুদ্ধ দৃষ্টির আক্রোশ নিষ্ঠুর শোষণ হইতে বাঁচাইবে ওই গুণিনটা? হিহি করিয়া অতি নিষ্ঠুরভাবে সে হাসিয়া উঠিল। উহ, কি ভীষণ হাত ধরিতেছে তাহার! দম যেন বন্ধ হইয়া গেল। কি যন্ত্রণা! উফ, যন্ত্রণায় বুক ফাটাইয়া কাঁদিতে ইচ্ছা করিতেছে। ওই গুণিনটা বোধ হয় তাহার মন্ত্রপ্রহারে জর্জর করিবার চেষ্টা করিতেছে। কর, তোর যথাসাধ্য তুই কর। এখান হইতে কিন্তু পলাইতে হইবে। তাহার মৃত্যুর পর বোলপুরের লোকে যখন উহার গোপন সত্যটা জানতে পারিয়াছিল, তখন কি দশাটাই না তাহার হইয়াছিল? তখন কি দশাটাই না উহার করিয়াছিল? সে নিজেই কথাটা বলিয়া ফেলিয়াছিল। কলের সেই হাড়িদের সলকড়ির সহিত তাহার ভাব ছিল। তাহার কাছে সে একদিন মনের আক্ষেপে কথাটা প্রকাশ করিয়া ফেলিয়াছিল। তাহার পর সে গ্রামের বাহিরে একধারে লোকের সহিত সম্বন্ধ না করিয়া বাস করিতেছে। কত জায়গায় সে যে ফিরিল, আবার সে কোথায় যাইবে? ও কি অকম্মাত উত্তপ্ত দ্বিপ্রহরের তন্দ্রাতুর নিস্তব্ধতা ভঙ্গ করিয়া একটি উচ্চ কান্নার রোল চারিদিকে ছড়িয়া পড়িল। বৃদ্ধা শুল্ক হইয়া শুনিয়া পাগলের মতো ঘরে ঢুকিয়া খিল আটিয়া দরজা বন্ধ করিয়া দিল। সন্ধ্যার মুখে সে একটি ছোট পুটলি লইয়া ওই ছাতি ফাটার মাঠের মধ্যে নামাইয়া পড়িল। পলাইবে, সে পলাইবে। একটা অস্বাভাবিক গাঢ় অন্ধকার ঘনাইয়া আসিতেছে। সমস্ত নিথর স্তব্ধ। তাহারই মধ্যে পায়ে পায়ে ধুলা উড়াইয়া বৃদ্ধা ডাইনি পলাইয়া যাইতেছিল। কতটা দূর আসিয়া সে বলিল, চলিবার শক্তি যেন খুঁজিয়া পাইতেছি না। অকম্মত আজ বহুকাল পরে তাহার নিজেরই শোষণে মৃত স্বামীর জন্য বুক ফাটাইয়া সে কাঁদিয়া উঠিল। ও গো, তুমি ফিরে এসো গো, তুমি ফিরে এসো। তাহার নরুন দিয়া চেরা ছুরির মতো চোখের সম্মুখে আকাশের বায়ুকোণটা তাহার চোখের তারার মতোই খয়রা রঙের হইয়া উঠিয়াছে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত পায়ের ধুলার আস্তরণের মধ্যে বিলুপ্ত করিয়া দিয়া কালবৈশাখীর ঝড় নামিয়া আসিল। সেই ঝড়ের মধ্যে বৃদ্ধা কোথায় বিলুপ্ত হইয়া গেল। দুর্দান্ত ঘূর্ণিঝড়, সঙ্গে মাত্র 2-4 ফোঁটা বৃষ্টি। পরদিন সকালে ছাতি ফাটার মাঠের প্রান্তে সেই বহুকালের কণ্টকাকীর্ণ খৈরি গুল্মের একটা ভাঙ্গা ডালের সুচালো ডগার দিকে তাকাইয়া
লোকের বিস্ময়ের আর অবধি রহিল না। শাখাটার তীক্ষ্ণাঙ্গ প্রান্তে বিদ্ধ হইয়া ঝুলিতেছে বৃদ্ধা ডাকিনী। আকাশপথে যাইতে যাইতে ওই গুণিনের মন্ত্রপ্রহরে পঙ্গুপক্ষ পাখির মতো পড়িয়া ওই গাছের ডালে বিদ্ধ হইয়া মরিয়াছে। ডালটার নিচে ছাতি ফাটার মাঠের খানিকটা ধুলা কালো কাদার মতো ঢেলা বাঁধিয়া গিয়াছে। ডাকিনীর কালো রক্ত ঝরিয়া পড়িয়াছে। অতীতকালের মহানাগের বিশেষ সহিত ডাকিনীর রক্ত মিশিয়া ছাতি ফাটার মাঠ আজ আরো ভয়ঙ্কর হইয়া উঠিয়াছিল। চারদিকের দিকচক্ররেখার চিহ্ন নাই। মাটি হইতে আকাশ পর্যন্ত একটা ধূমাচ্ছন্ন ধূসরতা। সেই ধূসর শূন্যলোকে কালো কতকগুলি সঞ্চারমান বিন্দু ক্রমশ আকারে বড় হইয়া নামিয়া আসিতেছে। নামিয়া আসিতেছে শকুনির পাল।